আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 11 এর থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার শেষ দিনের ক্লাস। তো এই পর্যন্ত আমরা অনেকটা অংশ পড়ে ফেলেছি। আগের দিন আমরা দ্বিতীয় সূত্রের তাপ ইঞ্জিন এবং কার্নো ইঞ্জিন ব্যাপারটা ভালো করে বুঝে নিয়েছি। আজকে যেটা আমাদের বোঝার দরকার সেটা হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর। এটাই মূল অংশ আমাদের বাকি আছে। এছাড়াও এন্ট্রপি একটু ছোট করে আছে, সেটা বুঝিয়ে দেবো। দিয়ে কিছু কয়েকটা অঙ্ক করাবো ইঞ্জিন থেকে, ইঞ্জিন বা আমাদের কার্নো ইঞ্জিন থেকে, বা বলতে পারি এফিসিয়েন্সি। তো রেফ্রিজারেটর বা হিমায়ক কি জিনিস? ইঞ্জিন কি ছিল? ইঞ্জিন উচ্চ উষ্ণতার উৎস থেকে তাপ গ্রহণ করছিল, দিয়ে সেখান থেকে কিছু পরিমাণ বাহ্যিক কার্য সম্পাদন করছিল, বাকিটা নষ্ট হচ্ছিল, বলতে গেলে শোষকে ছেড়ে দিচ্ছিল, যেটাকে আমরা ইউজ করতে পারছি না। এই কারণে কর্মদক্ষতা কখনো 100% হতে পারে না। তো হিমায়ক কাজ করে। হিমায়ক এমন একটি যান্ত্রিক ব্যবস্থা যা শীতল বস্তু থেকে তাপ গ্রহণ করবে, করে কিছু পরিমাণ কার্য সহ তাকে উষ্ণ বস্তুতে ফেরত দিয়ে দেবে। তাহলে হিমায়ক হলো ঠিক যেন ইঞ্জিনের উল্টো। ইঞ্জিন করছিল কি? উষ্ণ থেকে গ্রহণ করে শীতলে ছাড়ছিল, আর এখানে শীতল থেকে গ্রহণ করে কার্য সহ ফেরত দেবে। তার মানে এখান থেকে আমাদের কিছু পরিমাণ বাহ্যিক কার্য সম্পাদন করতে হবে, কিছু পরিমাণ কার্য করতে হবে, তবেই কিন্তু রেফ্রিজারেটর কিছু পরিমাণ তাপকে উৎস থেকে শোষক থেকে গ্রহণ করে উৎসে ফেরত দিতে পারবে। মানে নিম্ন উষ্ণতা থেকে গ্রহণ করে করতে পারবে কখন? যদি কিছু পরিমাণ বাহ্যিক কার্য আমরা করি। ঠিক আছে, যদি আমরা কিছু পরিমাণ বাহ্যিক কার্য করি। তো দেখি কেমন। তাহলে আগে হিমায়ক কি? এটি একটি যান্ত্রিক ব্যবস্থা যা নিম্ন উষ্ণতার বস্তু থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করে কার্য সহ সেই তাপকে, সেই গৃহীত তাপকে উচ্চ উষ্ণতার বস্তুতে ফিরিয়ে দেয় বা বর্জন করে। তাহলে জানো, তার মানে এই কার্য যদি না করি তাহলে কিন্তু হিমায়ক কিছু করতে পারবে না। ছবিটা কেমন? এই হলো তাপ উৎস, যার টেম্পারেচার T1, এটা হলো উচ্চ উষ্ণতা। এই হলো তাপ শোষক, এর টেম্পারেচার T2 তে কাজ করছে, এটা নিম্ন উষ্ণতা। রেফ্রিজারেটর কাজ করবে এদের মাঝে। এ কি করবে? তাপ শোষক থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে, Q2। কখন করতে পারবে? যদি এর উপর বাইরে থেকে কার্য সম্পাদন করা হয়। W পরিমাণ কার্য আমরা বাইরে থেকে করি, তবেই কিন্তু এখান থেকে তাপটাকে টেনে বার করতে পারবে। যেমন আমরা ফ্রিজের মধ্যে কোনো একটা জলের বোতল রাখি, তার টেম্পারেচার ধরো আছে 25। সে কি করছে? তার থেকে তাপটাকে বার করছে, করে তার টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিচ্ছে, নিম্ন উষ্ণতা থেকে তাপ বার করে পরিবেশে ছেড়ে দিচ্ছে। এখানে ছেড়ে দিল Q1। তাহলে রেফ্রিজারেটর কাজ কি? ঠিক ইঞ্জিনের উল্টো। ইঞ্জিন কি করছিল? এখান থেকে নিচ্ছিল, নিয়ে কিছু কার্য দিচ্ছে, বাকিটা ফেরত দিচ্ছে, নষ্ট হচ্ছিল। এখান থেকে Q2 বার করলো। তার মানে অতএব নিম্ন উষ্ণতার
বস্তু, এখানে কোনটা শোষক বা সিঙ্ক থেকে Q2 পরিমাণ তাপ শক্তি হিমায়ক গ্রহণ করবে যদি বাইরে থেকে W পরিমাণ, কারণ আমরা সেকেন্ড লতে কি পড়েছি, এমন কোন যান্ত্রিক ব্যবস্থা সেকেন্ড স্টেটমেন্ট তৈরি করতে পারবো না যে কিনা নিম্ন উষ্ণতার বস্তু থেকে তাপকে বার করে উচ্চ উষ্ণতার বস্তুতে ফেরত দেয় যতক্ষণ না পর্যন্ত বাইরের বাহ্যিক কার্য সম্পাদন করা হচ্ছে, বাইরে থেকে কার্য করা হচ্ছে, কার্য করতে হয়। হিমায়ক গ্রহণ করে যদি বাইরে থেকে ডাব্লিউ কার্য করা হয়। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, তাহলে রেফ্রিজারেটর কি কি গ্রহণ করলো, Q2 গ্রহণ করলো, W গ্রহণ করলো, যোগ করে পাঠিয়ে দিল এখানে। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে Q1 সমান মানে বর্জিত তাপ Q1 সমান কত আসছে, Q2 প্লাস W। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম W সমান Q1 মাইনাস Q2। ঠিক আছে, তাহলে হিমায়কের ক্ষেত্রে, ইঞ্জিনের ক্ষেত্রে যেমন কর্মদক্ষতা এফিসিয়েন্সি বার করছি, এখানে বার করব ক্রিয়া গুণাঙ্ক বা ওয়ার্কিং কোএফিসিয়েন্ট। সুতরাং হিমায়কে ক্রিয়া গুণাঙ্ক, এটা চিহ্ন হচ্ছে বিটা, মানে ছিল ইটা, এটা হচ্ছে বিটা। তাহলে কি সূত্র, হিমায়কের উপর বাইরে থেকে কত কার্য করলাম W, সেই কার্য করার জন্য দিস ইজ ইনপুট, এটা ইনপুট, তার এগেইনস্টে ইনপুট করেছি বলে এখানে সে এতটা তাপ বার করতে পেরেছে শোষক থেকে বা নিম্ন উষ্ণতার বস্তু থেকে, দ্যাট ইজ Q2 বাই W বা Q2 বাই Q1 মাইনাস Q2। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো হিমায়কের ক্ষেত্রে ক্রিয়া গুণাঙ্ক আমরা পেলাম, এখানে কোনো 100% আসবে না। তো এখানে আমরা কি শিখলাম, তাহলে কি দেখতে পাচ্ছি দেখো, সুতরাং হিমায়কের ক্রিয়া গুণাঙ্ক বিটা কখন উচ্চ হবে, যখন ডাব্লিউটা হবে কম। ডাব্লিউ যখন কম হবে বিটা বৃদ্ধি পাবে যদি বাইরে থেকে যে কার্যটা করতে হচ্ছে সেটার পরিমাণ কম হয়। তার মানে রেফ্রিজারেটরের ক্রিয়া গুণাঙ্ক বেশি মানে ভালো, এটা বেশি পরিমাণ তাপকে শীতল বস্তু থেকে বার করতে পারছে, শক্তি বেশি, বা তার মানে বলতে পারি যন্ত্রটার ক্ষমতা বেশি, এরকম ভাবা যেতে পারে। যদি W এর মান কম, মানে কি কম পরিমাণ কার্য করেই আমরা বেশি পরিমাণ তাপকে বার করতে পারছি। এবং এবার যদি আদর্শ হিমায়ক ভাবি, আইডিয়াল রেফ্রিজারেটর মানে কি, আদর্শ মানে যার ক্ষেত্রে বাইরে থেকে কোনো কার্য করতে হচ্ছে না, কারণ তার ক্ষেত্রে বিটাটা ইনফাইনাইট, বিটাটা হচ্ছে অসীম, কারণ সামথিং বাই জিরো
নিচটা যদি 0 হয় তাহলে এটা ইনফাইনাইট হচ্ছে। তাহলে দেখো আমরা লিখতে পারি, কিন্তু কার্য তার মানে, সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, অর্থাৎ আদর্শ হিমায়ক কি জিনিস? এটা এমন একটি ব্যবস্থা, হিমায়ক, বাইরে থেকে কার্য ছাড়াই, বাইরে থেকে কার্য ছাড়াই শীতল বস্তু থেকে তাপ গ্রহণ করে কি করছে? ডাব্লিউ নেই, কিন্তু বিটা ইনফাইনাইট মানে কি? গ্রহণ করে তাকে উষ্ণ বস্তুতে ফেরত দিচ্ছে। এই যে কথাটা লিখলাম, আদর্শ হিমায়কের ক্ষেত্রে আমরা এখানে কোনো কার্য করতে হচ্ছে, সে নিজে থেকেই শক্তি বার করছে, করে এখানে রিটার্ন দিচ্ছে, নিম্ন উষ্ণ থেকে বার করে উচ্চ উষ্ণতায় ফেরত দিচ্ছে, যা তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুসারে সম্ভব নয়। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি বলেছে? এমন কোনো যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যাবে না যে কিনা বাইরে থেকে কোনো কার্য ছাড়াই কিছু পরিমাণ তাপকে শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে ফিরিয়ে দিতে পারে। সম্ভব নয়। অর্থাৎ আদর্শ হিমায়ক বাস্তবে অসম্ভব। আদর্শ হিমায়ক বলে বাস্তবে কিছু থাকতেই পারে না। কেন বোঝা গেল? কারণ এক্ষেত্রে আদর্শ হিমায়কের ক্ষেত্রে আমাদের বাইরে থেকে কোনো কার্য করতে হচ্ছে না, কারণ সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? বিটা বাড়ছে, মানে যন্ত্রের ক্রিয়াগুণাঙ্ক বেশি, মানে খুব কম কার্য করে অনেক বেশি বেশি তাপকে বার করতে পারছি। তো কার্যের সর্বনিম্ন মান কত হতে পারে? 0। সেই ক্ষেত্রে বিটাটা ইনফাইনাইট, মানে তার কর্মদক্ষতা না, ক্রিয়াগুণাঙ্কটা অনেক বেশি, ওয়ার্কিং কোএফিসিয়েন্ট, মানে সে নিজে থেকেই তাপকে বার করতে পারে। এটা কিন্তু ভায়োলেট করছে, ভায়োলেশন অফ সেকেন্ড ল, তারা এটা ভুল প্রমাণ করছে সেকেন্ড লকে, কিন্তু সেই কারণে অর্থাৎ এটা কখনো দ্বিতীয় সূত্র অনুসারে সম্ভব নয়। অর্থাৎ আদর্শ হিমায়ক বলে বাস্তবে কিছু হতে পারে না। ঠিক আছে, এটাই হচ্ছে। তাহলে হিমায়কের ক্ষেত্রে আমরা যে সূত্র দেখলাম, ক্রিয়া গুণাঙ্ক, তাহলে দুটো সূত্র আমরা শিখলাম। হিমায়কের ক্ষেত্রে ক্রিয়া গুণাঙ্ক হলো Q2/W বা Q2/Q1 - Q2। আর আগের দিন তাপ ইঞ্জিনে পেয়েছি, তাপ ইঞ্জিনে কি পেয়েছি? কর্মদক্ষতা এটা ইকুয়ালস টু কত পেয়েছিলাম? W বাহ্যিক কার্য বাই Q1। তার মানে W টা কত ছিল? Q1 - Q2 বাই Q1, 1 - Q2 বাই Q1। ওকে, তো এবার এই দুটোর মধ্যে যদি আমরা রিলেশন তৈরি করতে চাই,
সম্পর্ক যদি স্থাপন করতে চাই তাহলে জিনিসটা কেমন দাঁড়াচ্ছে সেটা একটু দেখে নেব। কোন একটা আদর্শ কার্নো ইঞ্জিনকে যদি আমরা রেফ্রিজারেটর হিসেবে ব্যবহার করতে চাই, এখান থেকে আমরা বিটা পেলাম, এটা আদর্শ বুঝে গেছে, এটা এখানটা লিখে। তাহলে কেন আদর্শ হিমায়ন হয় না আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো এবার এতে রিলেশন যদি তৈরি করি, বিটা পেয়েছি কত, Q2 বাই Q1 মাইনাস Q2, তাহলে ভাগ করে দিলে 1 বাই Q1 মাইনাস Q2 মাইনাস 1। ওকে, তো আবার ইটা সমান পেয়েছি 1 মাইনাস Q2 বাই Q1, তাহলে Q2 বাই Q1 টা চলে আসছে 1 মাইনাস ইটা। তাহলে Q2 বাই Q1 যদি 1 মাইনাস ইটা হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অর্থাৎ Q1 বাই Q2 সমান 1 বাই 1 মাইনাস ইটা। তার মানে বিটা সমান আমরা লিখতে পারি Q2 বাই Q1 তাহলে কত চলে এলো 1 মাইনাস ইটা, তাহলে Q1 বাই Q2 এর মানটা বসাবো সমান 1 বাই 1 মাইনাস ইটা মাইনাস 1, তাহলে 1 মাইনাস ইটা বাই কত আসছে দেখো, আসছে 1 প্লাস 1 সরি 1 মাইনাস 1 প্লাস ইটা, তাই আসছে 1 মাইনাস 1 প্লাস ইটা। তার মানে এটা আমাদের চলে আসছে 1 মাইনাস ইটা বাই ইটা, বিটা পেয়ে গেলাম 1 বাই ইটা মাইনাস 1, বা ইটা সমান তাহলে 1 বাই ইটা কত আসছে, বা বিটা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই ইটা মাইনাস 1, তাহলে এখান থেকে এটাই হচ্ছে এই দুজনের সম্পর্ক। খুব ইম্পর্টেন্ট সূত্রটা, অঙ্কের ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে। তো এই সূত্রকে যদি কাজে লাগে, একটা প্রশ্ন আমরা করি, প্রবলেম, প্রশ্নটা দিয়েছে মহাদেব দাসখানের বইতে 35 নম্বর অঙ্ক, একটি কার্নো ইঞ্জিন, কোশ্চেনটা লিখে দিচ্ছি, একটি কার্নো ইঞ্জিন ইটা সমান 2 এর 20, 2 এর 10 মানে 1 এর 5, দক্ষতা বিশিষ্ট, দাঁড়ি এটিকে হিমায়ক রূপে ব্যবহার করা হচ্ছে যদি সংস্থাটির কার্যের মান 10 জুল হয়, যদি সংস্থাটির কার্যের মান 10 জুল হয়, নিম্নতর উৎস থেকে নিম্নতর উষ্ণতার উৎস থেকে
শোষিত শক্তির মান কত? এটা 35 নম্বর দাসখানের অনুশীলনীর অঙ্ক, 35 নম্বর মহাদেব দাসখান। তো দেখো ইটা দেওয়া আছে 2/20, তাহলে এই সূত্র থেকে আমরা বিটা বার করতে পারবো। তো বিটা সমান আমরা শিখলাম হিময়কের ক্রিয়া গুণাঙ্ক বিটা সমান হচ্ছে শোষিত শক্তি বাই কার্য সমান 1/η-1। এই সূত্রটা মনে রাখো। ক্রিয়া গুণাঙ্ক দিয়ে এর বাইরে কোনো অঙ্ক লাগবে না, এই সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে। তাহলে Q2 টা বার করতে হবে। তাহলে Q2 সমান কতখানি শক্তি শোষণ করছে কোথা থেকে, শোষক থেকে কত শোষণ করে Q2, তাহলে Q2 টা বার করতে হবে। W ইনটু 1 - η-1। W দিয়েছে কত জুল, কার্য 10 জুল, তাহলে 10 ইনটু 1/η তাহলে কত, 10 এর 2 বিয়োগ 1 সমান তাহলে কত, 10 এর 2 মানে 5, 5 বিয়োগ 1 মানে 4, 10 40 জুল, 40 জুল। যদি ক্যালোরিতে করি তাহলে 40/4.2 ক্যালোরি, কারণ 1 ক্যালোরি সমান, মানে একটু ক্যালকুলেট করে নেব, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে 40, সূত্রটা মনে রাখবো, তাহলে 40/4.2, এটা আসছে 9.52 ক্যালোরি। ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে তাহলে ইটার মান জানা থাকলে বিটার মান বার করা যাবে। কোনো ইঞ্জিনকে যদি আমরা উল্টো পথে ব্যবহার করতে চাই হিমায়ক রূপে বা রেফ্রিজারেটর রূপে, তাহলে তার ইটার মান দেওয়া থাকলে কি করে বিটা নির্ণয় করা যায়, সূত্রটা তোমাদের কাজে লাগবে। তোমরা অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবে। কার্য দিয়ে দিয়েছে, শোষক থেকে কত তাপ শক্তি শোষণ করলো, 9.52 ক্যালোরি বা 40 জুল শক্তি শোষণ করলো। ওকে, এরপর আমরা একটা অঙ্ক দেখি। নেক্সট তোমরা ঠিক করে লিখে নেবে, ভালো অঙ্ক, যে কয়েকটা অঙ্ক করিয়ে দিই। তাহলে বিটা থেকে ইটাও বার করতে পারবো, আবার ইটা দেওয়া থাকলে বিটা বার করতে পারবো, দুটোই পারবো। নেক্সট প্রবলেম, মহাদেব দাসখানেরই 37 নম্বর কোশ্চেন। 40% দক্ষতা সম্পন্ন একটি ইঞ্জিন, এটি কার্নো ইঞ্জিন, 500 ক্যালোরি 500 কেলভিন তাপমাত্রায় 500 ক্যালোরি বা 500 কেলভিন তাপমাত্রার একটি উৎস থেকে তাপ গ্রহণ করছে। এটিকে 60% দক্ষতা সম্পন্ন ইঞ্জিনে পরিণত করতে
তাপ গ্রাহকের মানে শোষক গ্রাহকের উষ্ণতা একই রাখতে একই রেখে উৎসের উষ্ণতা কত পরিবর্তন করতে হবে। খুব ভালো প্রবলেম। অনুশীলনী অঙ্ক 37 মহাদেব দাসখান। আমি ভাষাটা একটু আমার মতন করে লিখছি। তো দেখো, কর্মদক্ষতা এটা সমান 1 - T2/T1। T2 হলো গ্রাহকের উষ্ণতা, T1 হলো উৎসের উষ্ণতা। গ্রাহক মানে শোষক। প্রথম ক্ষেত্রে বলেছি এটা সমান, ফার্স্ট বলেছি 40%, তাহলে ফার্স্ট কন্ডিশন অনুসারে আজ কোথায় বলে দিয়েছে এটা সমান 40% আর T1 বলে দিয়েছে 500 কেলভিন, 500 ক্যালোরি, 500 কেলভিন তাপমাত্রা, মানে T1 টা হচ্ছে 500 কেলভিন। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা লিখতে পারি অতএব 40/100 equals to 1 minus T2/T1। T1 টা কত 500। আর সেকেন্ড কন্ডিশন কি বলেছে, গ্রাহকের উষ্ণতা একই রেখে, মানে T2 টা কনস্ট্যান্ট। T2 টা এখানেও যায় ওখানেও যায়। এটা কত, এটা 60%। এত হতে T1 কত, T1 কত চেঞ্জ পরিবর্তন কত, আগে T1 টা কত বার করি, T1 ধরলাম প্রাইম। তাহলে সেক্ষেত্রে 60/100 equals to 1 minus T2/T1 প্রাইম। ওকে, তাহলে এই দুটো থেকে আমাদের T1 প্রাইমের ভ্যালু বার করতে হবে, দিয়ে চেঞ্জ কতখানি হলো সেটা নির্ণয় করতে হবে। অঙ্কটা তোমরা ঠিক করে লিখে নেবে, আমি মুছে দিচ্ছি। তো প্রথম থেকে যদি আমরা একটা কাজ করি T2 টা, তাহলে এটা কত আসছে 2/5, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। প্রথম থেকে ফর্ম 1 আমরা কত পাচ্ছি 2/5, এটা কেটে গিয়ে 2/5 হচ্ছে সমান 1 মাইনাস T2/500। তাহলে T2/500 সমান হলো 1 মাইনাস 2/5 মানে 3/5। তাহলে T2 চলে হলো 300। T2 এর মানটা 300 কেলভিন। সেকেন্ড ইকুয়েশন যদি T2 এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, অতএব ফ্রম 2 এটা কত আসছে, 0 কেটে গেল, 6 এর 10 মানে 3/5 সমান 1 মাইনাস T2 কত 300/T1 প্রাইম। তাহলে এখান থেকে 300/T1 প্রাইম সমান আসছে 1 মাইনাস 3/5 মানে হচ্ছে 2/5। তাহলে T1 টা হচ্ছে, T1 প্রাইমটা হচ্ছে 3 × 5 = 15, 250 না সরি 750 কেলভিন। তার মানে আগে ছিল 500, এখন সেটাকে করতে হবে 750। তার মানে আমরা অঙ্কটা করে ফেলেছি। সুতরাং উত্তর কি লিখব, এখানটা মুছে দিলাম। সুতরাং ইঞ্জিনের দক্ষতা 60% করতে হলে
উৎসের উষ্ণতা বৃদ্ধি করতে হবে আগে ছিল কত 500 কেলভিন, এখন হচ্ছে 750, তাহলে হচ্ছে 750 বিয়োগ 500 সমান 250 কেলভিন, এটাই আছে। ঠিক আছে, তো প্রবলেমটা আমরা করে ফেলাম, দুটো প্রবলেমই খুবই ভালো। নেক্সট একটা প্রবলেম দেখব, এটাই ইঞ্জিন সংক্রান্ত এবং হিমায়ক সংক্রান্ত লাস্ট প্রবলেম, এরপর আমরা অন্য টপিকে যাব। তোমরা তোমাদের যে বই ফলো করো সেই বই থেকে প্রবলেমগুলো দেখবে, আর দাসখান থাকলে দাসখানও দেখবে। দাসখানে এটা 31 নম্বর কোশ্চেন, একটি কার্নো ইঞ্জিন, কোশ্চেন নাম্বার 31, তো আমি লিখে দিচ্ছি একটি, যাদের নেই, একটি কার্নো ইঞ্জিন 627 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাপ উৎস থেকে 3000 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, that is Q1. পরিবেশের তাপমাত্রা, পরিবেশ মানে সিঙ্ক যেখানে ছাড়বে, পরিবেশের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস দাঁড়িয়ে ইঞ্জিনের কৃতকার্য কত? ইঞ্জিনটির, এটা 31 নম্বর অনুশীলনী থার্মোডাইনামিক্স, 31 নম্বর অনুশীলনী 31 নম্বর অঙ্ক, ইঞ্জিনের কৃতকার্য কত? দেখো, তাহলে আমরা কি জানি, দিস ইজ সোর্স, টেম্পারেচার T1, দিস ইজ C, টেম্পারেচার T2, এখানে ইঞ্জিন আছে, Q1 গ্রহণ করলো, বাহ্যিক কার্য W, আর এখানে Q2 ছেড়ে দিল। ওকে, তাহলে দেখো T1 বলে দিয়েছে, সোর্স বলে 627, মানে 600 কেলভিন নে কনভার্ট করে নি, 273, মানে 800 900 সবসময় কেলভিনে করবো, কারণ T1 T2 ক্যাপিটাল। T2 কত বলেছে? পরিবেশ মানে হচ্ছে সিঙ্ক, যেখানে তাপটা ছাড়বো, আমরা সোর্স থেকে নিলাম, বাহ্যিক কার্য করলাম, বাকিটা ছেড়ে দিলাম পরিবেশে, তাহলে সিঙ্ক হলো পরিবেশ 27, তাহলে 27 প্লাস 273 মানে 300 কেলভিন। তাহলে এফিসিয়েন্সিটা বার করি, এফিসিয়েন্সি সূত্র কি? W/Q1 সমান 1 মাইনাস, আগের দিন প্রমাণ করেছি, T2/T1। তাহলে ভ্যালুটা বসিয়ে দিই, কত? Q1টা কত বলে দিয়েছে, উৎস থেকে কত গ্রহণ করেছে? 3000 কিলো ক্যালোরি, তাহলে Q1টা হচ্ছে 3000 কিলো ক্যালোরি। তাহলে W বার করতে, তাহলে W সমান Q1 ইনটু 1 মাইনাস T2/T1। আচ্ছা, ক্যালোরি যেহেতু তাপের একক, তাহলে কার্য করতে গেলে জুল করতে হবে, তাহলে 3000 কিলো, তাহলে 3000 ইনটু 1000 কার্যতে কনভার্ট করব, তাহলে শেষে গিয়ে 4.2 দিয়ে কনভার্ট করে দিতে হবে, আমাকে গুণ করে দিতে হবে। ইনটু 4.2, কেন? 1 ক্যালোরি সমান 4.2 জুল, জুলে বার করছি, 1 মাইনাস T2/T1। T2 কত দিয়েছে? T2 কত? 300 বাই T1 কত? 900।
ওকে, তো এটা আমরা ক্যালকুলেট করি। উত্তর দেওয়া নেই, যাই হোক আমরা যেটা করছি করে ফেলি। তাহলে 3000, তাহলে 3 × 10⁶, 6টা শূন্য, ইন্টু জুলে করার জন্য 4.2 দিয়ে গুণ করলাম, ইন্টু 1 মাইনাস, এটা কত আসছে 1/3, মানে 2/3 হবে। 1 থেকে 1/3 বিয়োগ করলে হয় 2/3, 2/3 দিয়ে গুণ, 8.4 10⁶। এটা ক্যালোরিতে ছিল, তাকে জুলে করে দিয়েছি, কিলো থেকে কিলো ক্যালোরি যেহেতু আছে তাই 1000 দিয়ে গুণ, জুলে যাওয়ার জন্য 4.2 দিয়ে গুণ, 1 ক্যালোরি সমান 4.2 জুল। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটা আমরা ব্যবহার করেছি কারণ কার্যের একক তো ক্যালোরিতে হয় না, কার্যের একক কিসে হয়, আমাদের জুলে হয় বা আর্গে হয়। তো এই হচ্ছে আমাদের অঙ্ক। অঙ্কটা ভালো অঙ্ক, আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা যেটা আলোচনা করব এনট্রপি। তো এনট্রপি কি? কোনো একমুখী বা কোনো অপ্রত্যাবর্ত মানে ইরিভার্সিবল প্রসেস, তার ডিরেকশনটা কোন দিকে ঘটছে সেটা নির্ণয় করার জন্য একটা ভৌত রাশির অবতারণা করা হয়, যেটাকে বলে এনট্রপি। তো এনট্রপি মানে গৃহীত তাপ বা তাপ শক্তির পরিবর্তন বাই উষ্ণতা, এর সাহায্যে এনট্রপির পরিবর্তন নির্ণয় করা যায়। কোনো ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে, ইরিভার্সিবল মানে অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির মান কখনো 0 হয় না বা লেস দেন 0 হয় না, সেটা অলওয়েজ গ্রেটার দেন 0 হয়। এবং কোনো যদি রিভার্সিবল প্রসেস হয়, প্রত্যাবর্তক ক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ 0, তাহলে গৃহীত তাপ বা তাপ শক্তির পরিবর্তন 0, সেক্ষেত্রে এনট্রপি সংরক্ষণ নীতি মেনে চলে। সেই কারণে আমাদের রিভার্সিবল প্রসেসকে আইসো এনট্রপিক প্রসেস বলা হয়। তো দেখি আমরা, তো তাহলে এনট্রপি কি? কোনো একমুখী মানে যেটা রিভার্সিবল নয় বা অপ্রত্যাবর্তক প্রক্রিয়া প্রক্রিয়ার দিক নির্ধারণের জন্য যে ভৌত রাশি অবতারণা করা হয় তাহাই হলো এনট্রপি। মনে রাখতে হবে কোনো বদ্ধ অপ্রত্যাবর্তক প্রক্রিয়ায় আমরা এনট্রপির মান নির্ণয় করতে পারি না, এটা ক্লিয়ার রাখতে হবে। কি নির্ণয় করতে পারি? এনট্রপির পরিবর্তন কত। ওকে, এনট্রপি নির্ণয় করতে পারি না কোনো ইনস্ট্যান্ট, কারণ টাইম সবসময় মুভ করছে ভবিষ্যতের দিকে। তো এনট্রপির ডিরেকশন মানে কি? দিকটা কি? যে ডিরেকশনে গেলে সিস্টেমের এনট্রপি বাড়বে সেটাই হচ্ছে আমাদের ফিউচার, আর ব্যাকওয়ার্ডে গেলে চলে আসছে পাস্ট। ওকে, তো প্রেজেন্ট বলে কিছু হয় না। প্রেজেন্ট এখন যেটা প্রেজেন্ট বলছি তার পরের মুহূর্তে কিন্তু সেটা পাস্ট হয়ে যাচ্ছে, রাইট? তার মানে কোনো মুহূর্তে এনট্রপি নির্ণয় করা কখনোই সম্ভব নয়। এনট্রপির পরিবর্তন সর্বদা আমরা নির্ণয় করি। তো কোনো বদ্ধ অপ্রত্যাবর্ত প্রক্রিয়ার এনট্রপির পরিবর্তন সর্বদা
গ্রেটার দেন 0। কি করে? এনট্রপির পরিবর্তন সূত্রটা কি? এনট্রপির পরিবর্তন সমান ds, change of entropy equals to dq by t। তাপ শক্তির পরিবর্তন বাই উষ্ণতা মানে dq সমান তার মানে আমরা লিখতে পারি TdS। তো এবার যেহেতু অপ্রত্যাবর্তক প্রক্রিয়ায় অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বা যে কোনো ন্যাচারাল প্রসেস, যেমন জল দুটো ভিন্ন ভিন্ন উষ্ণতার জলকে মেশানো হলো, জলের মধ্যে বরফ ফেলা হলো, ঠিক আছে, কিংবা এক গ্লাস জলকে আমরা হাত দিয়ে ধরে আছি, তা হাত আর জল তাদের মধ্যে হিট ট্রান্সফার হচ্ছে, কোন দিক থেকে কোন দিকে হিটটা ট্রান্সফার হবে। যে কোনো ন্যাচারাল প্রসেস প্রক্রিয়ায় dq অলওয়েজ গ্রেটার দ্যান 0। অতএব চেঞ্জ ইন এনট্রপি অলওয়েজ গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ কোনো বাস্তব বা প্রাকৃতিক ঘটনার ক্ষেত্রে টোটাল সিস্টেমের এনট্রপি সর্বদা বৃদ্ধি পাবে, যেটাকেই বলা হচ্ছে এভার ইনক্রিজিং ল অফ এনট্রপি। এভার ইনক্রিজিং। আবার যেহেতু প্রত্যাবর্তক প্রক্রিয়ায় dq 0 অর্থাৎ ds টা 0, dq যদি 0 হয় তাহলে ds 0 অতএব s টা কনস্ট্যান্ট। সেই জন্য প্রত্যাবর্তক প্রক্রিয়াকে আইসো এনট্রপিক প্রসেস। তাহলে কোন প্রক্রিয়ায় এনট্রপি সংরক্ষণ নীতি মেনে চলে? প্রত্যাবর্তক প্রক্রিয়ায় এনট্রপি সংরক্ষিত হয়। তাপ শক্তি আর এনট্রপি দুটোই কিন্তু শক্তি, শক্তি বাই উষ্ণ, একক উষ্ণতার শক্তির পরিবর্তন, কিন্তু তাপের ক্ষেত্রে তাপ শক্তি সংরক্ষণ হয়, কিন্তু যে কোনো ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে কখনোই শক্তির সংরক্ষণ হলে এনট্রপি সংরক্ষণ সম্ভব নয়। তার মানে যে কোনো প্রক্রিয়া মানে প্রত্যাবর্তক হোক বা অপ্রত্যাবর্তক হোক, সেক্ষেত্রে কি হবে? ডেল্টা এস অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, হয় গ্রেটার দ্যান 0 হবে বা ইকুয়াল টু 0 হবে। প্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে ইকুয়াল টু 0 আইসোএনট্রপিক প্রসেস বা রিভার্সিবল প্রসেস, এবং কোন ক্ষেত্রে এবং ইরিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 0, মানে তার মানে কোনো সংস্থার এনট্রপি কখনোই লেস দ্যান 0 হতে পারে না। এটাকেই বলা হচ্ছে এনট্রপির সর্বদা বৃদ্ধির নীতি। কোনো সিস্টেমের এনট্রপি সর্বদা বৃদ্ধি পাবে বা এভার ইনক্রিজিং ল অফ এনট্রপি, এটাকেই বলা হচ্ছে। অর্থাৎ কোনো সংস্থার এনট্রপির পরিবর্তন কখনো লেস দ্যান 0 হবে না। একটা সিস্টেমের ক্ষেত্রে কতগুলো সিস্টেম মিলে একটা যদি সিস্টেম ভাবি, তাহলে যেমন ধরো জল আর বরফ মেশানো হলো এখানে, বা জলের সঙ্গে পরিপার্শ্ব দেখা গেল, পরিপার্শ্বের এনট্রপি কমলো, সিস্টেমের
এন্ট্রপি বাড়লো, কিন্তু টোটাল পরিপার্শ্ব প্লাস সংস্থা তাদের কিন্তু টোটাল মিলে তাদের এন্ট্রপি দেখা যাবে সর্বদা পরিবর্তন গ্রেটার দ্যান 0 হবে। মানে ইন্ডিভিজুয়ালি তাদের লেস দ্যান 0 আসলেও টোটাল সিস্টেম প্লাস সারাউন্ডিং মিলে সর্বদা, বা কোনো সংস্থা যদি বলি, সংস্থা মানে সিস্টেম বোঝায়, মানে সংস্থার পরিপার্শ্ব মিলে এন্ট্রপি পরিবর্তন কখনো লেস দ্যান 0 হতে পারে না। এটাকেই বলা হচ্ছে এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে। তো এরকম ভাবতে পারি, তো যে কোনো যেহেতু এন্ট্রপি যেহেতু সর্বদা যে কোনো ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে বা যে কোনো বাস্তব প্রক্রিয়া হচ্ছে প্রত্যাবর্তক প্রক্রিয়া, অপ্রত্যাবর্তক। তো যেহেতু অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, তো অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি সর্বদা বৃদ্ধি পায়। অর্থাৎ এন্ট্রপির যে অভিমুখে গেলে, যে কোনো ন্যাচারাল প্রসেসের ক্ষেত্রে যে অভিমুখে গেলে এন্ট্রপি বৃদ্ধি পাবে সেটা হচ্ছে ফিউচার, একটু আগেই বলেছি। অর্থাৎ এন্ট্রপি যেন একটা নির্দিষ্ট দিককে নির্দেশ করছে, যেন টাইমকে দেখিয়ে দিচ্ছে কোন দিকে গেলে টাইম বাড়ছে, কোন দিকে গেলে টাইম কমছে। সেই জন্য এন্ট্রপিকে আমরা ঘড়ির মতন বলতে পারি, বা সময়ের দিক নির্দেশ করে, সময়ের দিক নির্দেশ করে, বা এন্ট্রপি যেন একটা ঘড়ির মতন টাইমটাকে বলে দিচ্ছে আমরা এই দিকে যাও টাইম বাড়বে, তার অপোজিট দিকে গেলে টাইম কমবে। সেই কারণে বলা হয়, যেহেতু আমরা এটা লিখে ফেলি কথাটা, যেহেতু যে কোনো প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল প্রসেস, প্রাকৃতিক ফেনোমেনন ঘটনায় অপ্রত্যাবর্তক, যুক্তিটা বুঝতে হবে, এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়ায় ডিএস গ্রেটার দেন 0, সুতরাং এন্ট্রপি সর্বদা সময়ের সাথে বৃদ্ধি পায়। সময় যেদিকে যাচ্ছে, সময় বেড়ে চলেছে, এন্ট্রপি, এই যে কথা বলছি এতেও কিন্তু নেচারের এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। ওকে, তো এন্ট্রপি যদি বৃদ্ধি পায় মানে হিট এনার্জি ইনক্রিজ করছে, কিছু পরিমাণ ওয়ার্ক করছি মানে সেখানে এন্ট্রপি বৃদ্ধি পাচ্ছে। হাঁটা, চলা, কথা বলা, যে কোনো ন্যাচারাল প্রসেস তাতেই এন্ট্রপি বৃদ্ধি পায়, সময়ের সাথে বৃদ্ধি হয়। তাই বলা হয় এন্ট্রপি কি করে, সময়ের দিক নির্দেশ করে। ঠিক আছে, এই কারণে বলা হয় এন্ট্রপিটা সময়ের দিক নির্দেশ করছে, কারণ যে কোনো প্রাকৃতিক ঘটনার ক্ষেত্রে অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বাড়বে। অর্থাৎ সময় যেমন বেড়ে চলেছে, এন্ট্রপি কোনো সিস্টেম এবং সারাউন্ডিং বা ইউনিভার্স টোটাল মিলে এন্ট্রপিটাও বেড়ে চলেছে। এই কারণেই আমরা বলে থাকি এন্ট্রপি কি করে, সময়ের দিক বা ডিরেকশনকে চিহ্নিত করছে। এই জন্যই বলা হয় এন্ট্রপি সময়ের দিক নির্দেশ করে। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের এন্ট্রপি সংক্রান্ত ঘটনা। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আলোচনা আজকে এখানেই শেষ হচ্ছে। তোমরা অঙ্ক 3টে যে করিয়েছি ভালো করে দেখে নেবে, আর বাকি যে অঙ্কগুলো আছে কোনো অঙ্ক সমস্যা হলে কমেন্টে জানাবে, আমি অঙ্কগুলো করে দেবো, বুঝিয়ে দেবো, যদি প্রয়োজন হয় ভিডিও বানিয়ে দেবো। তো সেটা তোমাদের চাহিদার উপর নির্ভর করছে, তোমরা কি চাইছো সেই অনুসারে ভিডিও। তো এরপরে আমরা চলে যাব নেক্সট, আমরা পড়বো গ্যাসের গতিতত্ত্ব। তাপগতিবিদ্যার পরে পড়বো গ্যাসের গতিতত্ত্ব, তারপরে পড়বো তাপ সঞ্চালন, কারণ এই 3টে মিলে একটা ইউনিট মোস্ট প্রবাবলি 8, ইউনিট 8 আমাদের এটা। তো এখান থেকে 10 নম্বর আসে বলেছিলাম। তো আমাদের থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যা পোর্শনটা শেষ হয়ে গেল আজকে। তোমরা ভালো করে দেখে নাও এবং বিষয়গুলো ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করো। আজকে বলেই শেষ করছি, আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। নতুন তোমরা যদি অঙ্কর ভিডিও বলো তো অঙ্ক দেখিয়ে দেবো কিছু অঙ্ক।
সেই সংক্রান্ত না হলে পরবর্তী দিন গ্যাসের গতি তত্ত্বটা শুরু করার ইচ্ছা আছে। তার কাইনেটিক থিওরি অফ গ্যাস খুব ইন্টারেস্টিং এবং কোশ্চেনও আসে, অনেক কিছু শেখার আছে তার গতিবিদ্যারই মতো। ঠিক আছে, আজকে বলে শেষ করছি। অঙ্কগুলো ভালো করে দেখবে, চেষ্টা করবে মেনলি সিপি মাইনাস সিপি ইকুয়াল টু আর, সিপিসি যে সূত্রগুলো শিখিয়েছি সূত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে। রুদ্ধতাপ প্রক্রিয়াটি অঙ্কগুলো হয় সেগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে। আর আমি নেক্সট দিন যদি তোমাদের প্রয়োজন হয় অঙ্ক আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। আর না হলে গ্যাসের গতিতত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাস নেক্সট আমাদের যে চ্যাপ্টার, তোমরা কিছুটা পড়েছো আগে ছোটোবেলায়, মানে ক্লাস 10-এ ছোটো একটু বড় হয়ে গেছে এখন, তো সেগুলো ডিটেলসে পড়বো। আবার কেমিস্ট্রিতেও পড়েছে, কিন্তু এখানে একটু ডিটেলসে পড়বো কাইনেটিক থিওরি। ওকে, আজকে বলে শেষ করছি। সবাই ভালো থেকো আর ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও, তাহলেই হবে। ঠিক আছে, আজকে বলেই শেষ করছি।